হেই গাইজ, আমি লাকি পাল। আমি নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। শর্ট ট্রিপে 3 দিনের ছুটিতে চলে গেছিলাম পুরী বেড়াতে, এবং কিভাবে গেলাম, কোথায় কোথায় থাকলাম, কি করলাম, কেমন ঘুরলাম, সবটাই জানাবো তোমাদের এই ব্লগে। প্রথমে হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেসে ভুবনেশ্বর, তারপর ভুবনেশ্বর থেকে লোকাল ট্রেনে পুরী। জার্নিটা ছিল দারুণ সুন্দর, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমেই যখন মহানদী পার করছিল এবং কটক ঢুকছিল, সেই দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো। এক অসম্ভব আনন্দ একদম মনের মধ্যে ফুটে উঠছিল সবার। আমি, বর্ষা, মিষ্টু ও আমার ছেলে আকৃত 4 জনে মিলে চলে গেছিলাম ছোট্ট এই ট্রিপে। ভুবনেশ্বর ক্রস করে পুরীর দিকে ট্রেনটা যেতেই মনটা কেমন ভরে উঠলো। তারপরে সেদিন রাত্রে রেস্ট নিয়ে পরের দিন সকালে চললাম সমুদ্রে। সমুদ্রের প্রথম দৃশ্য, এবং আমার ছেলে কখনো সমুদ্র দেখেনি, এই প্রথম, এবং তার আনন্দ ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের ঢেউ আসছিল আর ও আনন্দে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছিল, ছুটে বেড়াচ্ছিল, কত কি যে করছিল। এবং প্রথম সমুদ্র মিষ্টিও দেখেছে, এবং এর জন্য দুজনের আনন্দ ছিল অনেক বেশি। আমি পুরী 3-4 বার গেছি, এবং বর্ষাও গেছে আগে একবার। তো আমাদের থেকে অনেক বেশি আনন্দ ওদের দুজনের মধ্যে ছিল। এবং এই বছর পুরীতে প্রথম দেখলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে পুরী সি বিচে এই বছরই প্রথম দেখতে পেলাম উটের, যেটা রাজস্থানে গেলে দেখা যায়, কিন্তু এইবার পুরী সি বিচে দেখা গেল। এবং উটের দেখা পেলে উঠে চড়বো না এমনটা কি হয়? আমার ছেলেকে উট দেখেই চড়ার জন্য উঠে পড়ে লাগলো। আমি বললাম ঠিক আছে চলো চড়ে নি, এবং ওর চড়াতে আমাদেরও চড়া হয়ে গেল। প্রথমে ও, তারপরে মিষ্টু, তারপরে আমরা দুজনে উঠে পড়লাম উটের পিঠে। তারপরে ছোট্ট একটা রাইড নিয়ে তারপরে নেমে গেলাম, এবং উট যখন চলছিল হেভি মজা হচ্ছিল, চারিদিকটা কেমন যেন দুলছিল, এবং ভিড় ছিল চোখে পড়ার মতো। অ্যাকচুয়ালি এই সময়টা পুরীতে খুব ভিড়ই হয়, এবং প্রচুর লোকজন জনসমাগম ছিল, এবং বেশ ভালো লাগছিল। তারপর উটের পিঠে দুলতে খুবই ভালো লাগছিল, এবং প্রথম উঠে চড়া, এর আগে কখনো উঠে চড়িনি। এই উঠে চড়ার অভিজ্ঞতাটাও ছিল বেস্ট, এবং একটা নয় অনেকগুলো উট ছিল ওখানে, প্রায় 8-10টা। এবং এই প্রথমবার দেখলাম পুরীতে উটের আনাগোনা, খুব ভালো লাগছিল। এবং তারপর ওখান থেকে একটু নেমে একটু আশেপাশটা ঘুরে স্বর্গদ্বারের দিকে, তারপর সি বিচটা একটু সুন্দর করে ঘুরে বেরিয়ে গিয়েছিলাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। স্নান টান করে রাস্তায় ডাব খাওয়া হয়ে গেছিলো, এবং সুন্দর ডাবের দোকান। পুরী যাবো আর ডাব খাবো না, এটা কখনো হয়? এবং তারপরেই পুরীর মন্দির ঢুকতেই এই যে নরসিংহের গজার দোকান, খাজাও বলে অনেকে, এবং তারপরে পুরীর মন্দির। পুরীর মন্দিরের সিস্টেমটা এখন অনেক চেঞ্জ হয়েছে, খুব ভালো হয়েছে। আবার কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে একটু বেটার করা, মানে ভিড়টা এত বেশি হয়ে যাচ্ছিল যেখানে সামলানোটা কারোর পক্ষেই সম্ভব ছিল না, সেই জায়গাগুলো একটু দেখার। এবং প্রশাসন খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে সাজিয়েছে। পুরীর মন্দিরের সামনেটা অনেক চওড়া রাস্তা ছিলই, তার থেকেও বেশি চওড়া করেছে, আশেপাশটা অনেকটা ফাঁকা করে দিয়েছে, যেটা সত্যি খুব ভালো ব্যাপার। তারপর পুরীর মন্দিরে পুজো দিয়ে চলে গেছিলাম রাত্রে আবার সমুদ্রে। রাত্রে সমুদ্রে না গেলে কি হয়, পুরী গেলাম আর সমুদ্রে গেলাম না রাত্রে, এটা তো হতে পারে না। তো রাত্রেবেলায় সি বিচটায় কাটালাম, এবং খুব সুন্দরভাবে সমুদ্রে সি বিচের যে কাঁকড়া, তারপরে চিংড়ি, পমপ্লেট, তারপর টুনা মাছ, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, সেগুলো তো সন্ধ্যাবেলায় আছেই। এবং সি বিচে ঘুরতে ঘুরতে আমরা ঠিক পৌঁছে গেছিলাম খাবারের দোকানেও, এবং আশেপাশটা ছিল খুব সুন্দর এবং মনোরম, আর আবহাওয়াটা ছিল খুব ভালো। এবং আশেপাশে অনেক খাবারের দোকান, যেগুলিতে এই ভাজা মাছগুলি পাওয়া যায়, আপনারা পুরী সি বিচে গেলে দেখতে পাবেন। এবং রাত্রে এইসব অনেক দোকান বসেছিল। আমরা একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করে তারপর একটা দোকানে পছন্দ হলো, এবং দামটাও রিজনেবল ছিল, সো এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এবং চিংড়ি, কিছুটা পমপ্লেট, এবং টুনা মাছ, কাঁকড়া, সবটাই একটা প্লেট নিয়ে আমরা টেস্ট করলাম। এবং এগুলো ছাড়াও আশেপাশে অনেক রকমের সুন্দর ফ্রাই করা জিনিসপত্র বিক্রি হচ্ছিল, এবং মোটা ক্যাপসিকাম ছিল, তার মধ্যে আলু ছিল, এবং আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো ফ্রাই হচ্ছিল, সেগুলো দারুণ লোভনীয়। এবং সেই দোকানেও চলে গেছিলাম। তো ফার্স্ট এই মাছের দোকানটায় আমরা ভিজিট করলাম, এবং এইটাই প্রথমে খাওয়া দাওয়া করলাম।
তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম ওই ওই দোকানটায়, যেটাতেই আলু এবং অন্য কিছু ফ্রাই হচ্ছিল, ক্যাপসিকাম, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং এখন পুরীর আবহাওয়াটা ছিল খুবই ভালো, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আসলে অ্যাকচুয়ালি এর আগে আমরা মার্চ এপ্রিল মাসে গেছিলাম, তো এইবার একটু আগে। তো এই দেখুন কত রকমের ক্যাপসিকাম, বেগুন, টমেটো, আলু, কত কিছু ফ্রাই হচ্ছিল এখানে। এই দোকানটা ভিড় ছিল চোখে পড়ার মতো, এবং জিনিসগুলো ভালোই ছিল, আমার খেয়ে খুব ভালো লাগছিল। তো তারপরে এটা একটু ঘোরার পর চলে গেছিলাম আমরা কেনাকাটি করতে, এবং পুরী গেছি, খাওয়া দাওয়া হলো, সমুদ্রের বিচে ঘোরা হলো, এবং বাড়ির লোকেদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো না এটা তো হয় না। তো বাড়ির বাচ্চা কাচ্চা এবং বাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজনের জন্য কিছু না কিছু কিনতেই হয়, কারণ পুরী গেলে এটা বাঙালিদের একটা অভ্যেস বলতে পারেন। এবং এই জিনিসপত্র নিয়ে যাওয়ার আনন্দটাও ছিল অনেক। উটটা সারাদিন কষ্ট করে পরিশ্রম করার পর রাত্রে বাড়ি ফিরছে, এবং উটের পিঠে চড়াটা সত্যি ভালো লেগেছিল। পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে, এবং পুরী হয়ে একটা গাড়ি বুক করে আমরা প্রথমে যাব চন্দ্রভাগা সি বিচ, এবং তারপরে কোনারক সূর্য মন্দির, তারপরে ধবলগিরি, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি এবং লিঙ্গেশ্বর মন্দির, লিঙ্গরাজ মন্দির যেটা, তারপরে নন্দনকানন, তারপরে আমাদের ভুবনেশ্বরে স্টে করার কথা, কারণ আমাদের ট্রেন ছিল পরের দিন সকাল 6টায়, এবং ভুবনেশ্বরে না থাকলে আমরা ঠিক টাইমে ট্রেনটা মিস করব, তাই ধরতে পারবো না, তাই আমরা ভুবনেশ্বরে স্টে করেছিলাম। এবং মাসির বাড়ি, পিসির বাড়ি আমাদের আগে দেখা হয়ে ওঠেনি, এবং সকালবেলা যাওয়ার পথে আমরা মাসির বাড়ি পিসির বাড়ি হয়েই গেলাম, যেখানে রাতের সময় জগন্নাথ দেব যান, এবং সেই মাসির বাড়ি পিসির বাড়িটা রাস্তার মধ্যেই পড়ছিল। তো ওইটা দেখে তারপরে গেলাম চন্দ্রভাগা সি বিচের উদ্দেশ্যে। এবং বলে রাখি, এইবার একটা নতুন জিনিস আমরা ডিসকভার করলাম, সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ যাওয়ার আগে সুদান আর্ট মিউজিয়াম, সান্ড আর্ট মিউজিয়াম, যেটা সমুদ্রের বালি দিয়ে যে বিভিন্ন রকমের কারুকার্য একজন শিল্পী সুদান উনি করেন, এবং সেটা বিশ্ববিখ্যাত, তার একটি মিউজিয়াম আছে, সেটা দেখার উদ্দেশ্যে। এবং সেটা 30 টাকা টিকিট নিল, এবং টিকিট নেওয়ার পর আমরা ঢুকে পড়েছিলাম তার ভিতরে, এবং বিভিন্ন রকম কারুকার্য দেখে সত্যি মনটা ভরে গেল। জগন্নাথ দেবের মন্দির থেকে আরম্ভ করে কোনারক সূর্য মন্দির, হাল্ক, গণেশজি, তারপরে সরস্বতীজি, বুদ্ধদেব, দুর্গা, বিভিন্ন প্রতিকৃতি ছিল এর মধ্যে, এবং তাজমহলও ছিল তার মধ্যে। সত্যি জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, এবং এটা দেখার পর আমরা চন্দ্রভাগা সি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তায় ড্রাইভার দাদাই এটা আমাদের দেখালো, এটা আমি আগে কখনো দেখিনি বা শুনিনি। তারপর অনেকগুলো ছোট ছোট নদী, রাস্তাঘাট, সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে একদম অপরূপ দৃশ্য আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা সি বিচের উদ্দেশ্যে। এবং চন্দ্রভাগা সি বিচটা উড়িষ্যার একটি বড় সি বিচের মধ্যে অন্যতম, এবং এর ঢেউ এবং সি বিচটা খুবই পরিষ্কার। এবং এর আগেও আমি চন্দ্রভাগা সি বিচ গেছি, ঝাউবনের পাশে সুন্দর এক মনোরম দৃশ্য। এই দেখুন সি বিচটা দেখুন, যতদূর দেখবেন সোজা সমুদ্র এবং সমতল একটা সি বিচ, এবং সত্যি এই সি বিচটা খুবই সুন্দর। এবং এই সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গেছিলাম কোনারকের উদ্দেশ্যে। এবং এই সি বিচে আকৃতির শরীরটা একটু খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, তারপরে ট্রেন জার্নি, এই সবটা মিলিয়ে ওর একটু সমস্যা হচ্ছিল। তো একটু আনন্দটা কম উপভোগ করেছে, এবং গাড়িতেই চলে যেতে চাইছিল, এবং আমরা ওখানে অনেক ফটো সেশন করে তারপর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আমরা সুন্দর রাস্তা দিয়ে দুপাশে কাজু বাগান এবং কাজু বাদামের বাগান, ঝাউ গাছ, এবং এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম কোনারক সি বিচের, কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে সি বিচ পার করে। আর কোনারক সূর্য মন্দির ঢোকার মুখেই এই কাজু বাদামের পহর নিয়ে বসেছে অনেকে, এবং এই কাজু বাদাম ওখানে 400-300 টাকা কিলোতে বিক্রি হচ্ছিল, যেগুলো আমরা 700-800 টাকা কিলোতে পেয়ে থাকি। কতটা ভালো সেটা আমি খেয়ে দেখিনি, তো বলতে পারবো না। আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন, এবং কিনলে দেখে কিনে নেবেন। এবং প্রচুর পরিমাণে এই বছরই আমি দেখলাম কাজু বাদাম দোকানে দোকানে বিক্রি হচ্ছিল। তারপরে চলে গেলাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এবং আগে আমরা যেভাবে কোনারক সূর্য মন্দিরকে দেখেছিলাম, যে সিস্টেম ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং টিকিট ঘরটা ঠিক বাঁ দিকে, এবং তারপরে
গেটে টিকিট দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছিল এবং 40 টাকা করে ইন্ডিয়ানদের জন্য টিকিট এখানে, আর বিদেশিদের জন্য ছিল 600 টাকার টিকিট। আমরা 40 টাকার 4টে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম কোনারক সূর্য মন্দিরের ভিতরে। আসলে আমার শোনা কথা, অরিজিনাল যে সূর্য মন্দিরটা সেটা এখন আর নেই, সামনে যেটা আছে সেটা আটচালা, পিছনে সূর্য মন্দিরটা ছিল পুরীর মন্দির তারও থেকে বড়, এবং সেই মন্দিরটা কোনো কারণে ধ্বংস হয়ে যায় এবং সামনে আটচালাটাই এখন পড়ে আছে, যেটা এখন দর্শনীয় স্থান। এবং এই সূর্য মন্দিরটা অনেক পুরনো, এবং এই সূর্য মন্দিরে সূর্যদেব এমন একটা টাইমে দেখা দিতেন যেটা ওই যে থামগুলি আছে তার ঠিক মিডিল পয়েন্ট হয়ে বেরিয়ে আসতো মন্দিরের ভিতর হয়ে। এটা এখন আর দেখা যায় না অতটা, কিন্তু অতীতে এগুলো দেখা যেত এবং ওখানে গাইড নিলে ওরা সব ক্লিয়ার করে বলতে পারবেন। এবং এখন অনেক কিছু জিনিস পাথর একটু ক্ষয় হচ্ছে সেটা দেখতে পেলাম। তারপর চলে গেছিলাম আমরা ধবলগিরিতে। ধবলগিরি পাহাড়ের ওপরে ওঠা এটা একটা সুন্দর অভিজ্ঞতা, এবং পাহাড়ের উপর আস্তে আস্তে ঘুরে 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 উঠে তারপর অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়, এবং ওই সাদা বুদ্ধদেবের মন্দিরটা সত্যি দেখতে ভালো লাগে, এবং ওপর থেকে শহরের পুরো দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে। এবং এর আগেও আমি ধবলগিরি গেছি, ছবি তুলেছি এবং খুব সুন্দর ফটো সেশন হয় ওখানে। এবং এই সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরের চারপাশে ঘোরা এটা বেশ ভালো লাগে, আর চারিপাশে শহর নদী এগুলো দেখতে পাওয়া এটা একটা বড় ব্যাপার। পাহাড়ের উপরে মন্দির, তার উপরে থেকে সারা শহরটাকে দেখতে পাওয়া যায়, একদিকে শহর অন্যদিকে কৃষি এলাকা। এবং মন্দিরের বাইরে বেরিয়ে অনেক দোকান ছিল, দোকানগুলোতে কাজু বাদাম, ড্রাই ফ্রুট এবং অন্যান্য জিনিসপত্র ভর্তি বিক্রি হচ্ছিল। এবং সেটা দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম লিঙ্গরাজ মন্দির ও নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। এবং উদয়গিরি খণ্ডগিরি এর আগেও গেছি, অ্যাকচুয়ালি এটা তো একটা বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা ছিল, ছোট্ট ছোট্ট গুহা করে, যেটা আমরা খণ্ডগিরি বলে জানি। এবং এটা বেশ ভালো, এখনো পর্যন্ত যথেষ্ট সংরক্ষণ করে রাখা রয়েছে। পাহাড়ের উপরে গুহা কেটে কেটে সেখানে সন্ন্যাসীরা থাকতো, সেটা আমরা অবশ্যই পড়েছি সবাই এবং জানি। এবং ছোট্ট ছোট্ট ঘরগুলো বেশ দেখতে ভালো লাগে। এবং উল্টো দিকে পাহাড়ের উপরে খণ্ডগিরি, আর উল্টো দিকে উদয়গিরির মন্দির, সেটাও বেশ পাহাড়ের উপরে বেশ ভালো। এইটা সত্যি ছোট ছোট হাতি এবং এই সন্ন্যাসীদের থাকার জায়গাগুলো বেশ মানে একটা ঐতিহাসিক জায়গা, যেগুলো বাচ্চাদের বেশি ভালো লাগে। এবং অনেক প্রশ্ন থাকে ওদের মনে যে এখানে কি হতো, ওখানে কি হতো, এখানে কারা থাকতো, ওখানে কারা থাকতো। এইগুলো দেখার পর এখান থেকেও শহরটাকে পুরো দেখা যায় এবং বেশ ভালো লাগে। এটা ভুবনেশ্বর শহর সামনেই, এবং ভুবনেশ্বর এয়ারপোর্টটাকেও দেখা যায়। তারপরে পৌঁছে গেছিলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি দেখে লিঙ্গরাজ হয়ে নন্দনকানন। নন্দনকাননটা একদিনে ঘুরতে গেলে অনেকটাই সময় লাগে, আমরা পুরোটা ঘুরে উঠতে পারিনি, তবুও যতটা দেখেছিলাম ভাল্লুক, বাঘ, সিংহ, কুমির এবং হাতি এবং বিভিন্ন সাপ যেখানে থাকে, এই পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখেছিলাম। আমরা জঙ্গল সাফারিটা করতে পারিনি সময়ের অভাবে, আমরা ঠিক 4টের সময় ঢুকেছিলাম, কারণ 4টের পরে কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় এবং 5টার পরে নন্দনকানন বন্ধ হয়ে যায়। এবং ভিতরে অনেক লোক হেঁটে হেঁটে ঘুরছিল এবং বাঘগুলি ছিল দেখার মতো, এবং চিতাবাঘ থেকে আরম্ভ করে সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এইসব যে বাঘগুলো সত্যি, এই দেখুন সাদা বাঘ এবং একটি বড় বাঘ দুজনে শুয়ে রয়েছে। এবং এদের খুনসুটি দেখতে দেখতে সময় কিভাবে পেরিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। একবার আপনার দিকে তাকাবে, একবার ঘোরাঘুরি করবে, এইগুলি দেখতে খুবই মজা লাগবে। তার মধ্যে একটা বড় পাওনা হচ্ছে এই হাতিটা সুর বাড়িয়ে সবাইকে ছোঁয়া দিচ্ছিল। আমিও চলে গেছিলাম হাত বাড়িয়ে ছুঁতে, এবং আমাকে দেখা মাত্র ওই সুরটা বাড়িয়ে দিল। আমি হাত দিচ্ছিলাম এবং আমার ছেলেও ওকে ছোঁয়ার চেষ্টা করছিল, তারপর আমি ওকে কোলে তুলে নিয়ে মাথায় হাত মানে সুরে হাত বুলিয়ে দেওয়া করালাম, এবং ও খুবই আনন্দ পেয়েছিল। তারপরে নন্দনকাননের এখান থেকে বেরিয়ে সাইডে যেখানে কুমির, সাপ এসব আছে ওই এরিয়াগুলো ঘুরলাম। তারপরে বিভিন্ন ধরনের পাখি যেখানে রাখা রয়েছে সেই জায়গাটাও সুন্দর করে ঘুরে নিলাম, এবং
অনেক রকমারি পাখি, এবং বাচ্চাদের মনে প্রশ্ন জাগে এটা কি পাখি, ওটা কি পাখি, এটা এমন কেন দেখতে, ওটা এমন কেন দেখতে। এটা সত্যি একটা ভালো ব্যাপার, ওদেরও জানার শেখার চেষ্টা থাকে এবং ওর খুব মজা লাগছিল বিষয়টা দেখে। এবং একটা জায়গায় তো অনেক পাখি, সেখানেও ও খুব মজা পাচ্ছিল বিষয়টা। তো এইগুলো দেখার পর তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। কারণ ভুবনেশ্বরে রাত্রে স্টে করে পরের দিন সকাল 6টায় জনশতাব্দী এক্সপ্রেস, সেটা ধরেই আমাদের কলকাতা ফেরার কথা। এবং ভুবনেশ্বরে তার জন্য থাকতেই হবে, কারণ পুরী থেকে কোনোভাবেই ওটা ধরা সম্ভব নয়। তো আমরা ভুবনেশ্বরে স্টে করে পরের দিন সকাল জনশতাব্দী এক্সপ্রেস ধরে ফেললাম, এবং জনশতাব্দী এক্সপ্রেস ধরে ঠিক টাইমের মধ্যে কলকাতাও আমরা পৌঁছে গেছিলাম। তার মধ্যে এই নন্দনকাননের বিভিন্ন জন্তু জানোয়ার এবং ফুলের সমাহার, এটা সব থেকে বেশি মন কেড়েছিল বাচ্চাদের। এবং সমুদ্র তো আছি। তারপরে এই দেখুন ভুবনেশ্বরে একটি সুন্দর বিল্ডিং, নামটা ঠিক জানি না, এটা ক্রস করে যেতে হয়েছিল। আমার দারুণ লেগেছিল, তাই ভিডিও করে রাখলাম, লাইটিংটা অসাধারণ। তো এটা ক্রস করার পর তারপর সকাল এই দেখুন আবার মহানদী ক্রস করে আমরা পৌঁছে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো এই ছোট্ট ট্রিপটা বেশ ভালো লেগেছিল, আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক কমেন্ট